আচ্ছা, বাংলা ব্যাকরণে এমন কিছু মজার শব্দ আছে যেগুলো শুনলে মনে হবে যেন একটাই জিনিস, কিন্তু আসলে সেগুলো দিয়ে বোঝানো হয় অনেককে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা কথা বলতে যাচ্ছি কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য নিয়ে। চলুন না, ভাষার এই দারুণ দিকটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আমরা তো কথা বলার সময় কত সহজেই বলে ফেলি এক ঝাঁক পাখি উড়ে গেল বা আমাদের দল জিতে গেছে। কিন্তু কখনো কি থেমে মনে হয়েছে যে কিভাবে মাত্র একটা শব্দ, যেমন ঝাঁক বা দল, এতগুলো পাখি বা খেলোয়াড়কে একসাথে বোঝাতে পারছে? ভাষার এই চমৎকার কৌশলটাই আজ আমরা একটু তলিয়ে দেখব। তো প্রথমেই চলুন মূল ধারণাটা পরিষ্কার করে নিই। ব্যাপারটা খুবই সহজ। অনেকগুলো জিনিস বা ব্যক্তি একসাথে থাকবে, কিন্তু তাদের চেনার জন্য নাম হবে মাত্র একটা। সমষ্টিবাচক বিশেষ্যের জাদুটা ঠিক এইখানেই। এটা কিন্তু শুধু কথার কথা না, বরং ভাষাকে আরও সহজ আর কার্যকর করে তোলার একটা অসাধারণ উপায়। এই পদ্ধতির কারণেই আমরা একটা গোটা গ্রুপকে একটাই জিনিস হিসাবে ভাবতে পারি, আর সেটা নিয়ে কথাও বলতে পারি। এই যে আমরা একটা দলকে একটা নাম দিয়ে ডাকার কথা বলছি, ব্যাকরণের এর একটা বেশ সুন্দর নাম আছে। চলুন এবারের আনুষ্ঠানিক সংজ্ঞাটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে, সমষ্টিবাচক বিশেষ্য হল এমন একটা নাম যা অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে আলাদা করে না দেখে তাদের সবাইকে মিলিয়ে যে একটা দল তৈরি হয়, সেই গোটা দল বা ইউনিটটাকে বোঝায়। মানে ফোকাসটা কোনো একজন সদস্যের ওপর নয়, বরং পুরো দলটার ওপর। এটাই হলো এর আসল কথা। শুধু সংজ্ঞা জানলে তো আর হবে না, তাই না? চলুন এবার আমাদের প্রতিদিনের জীবন থেকে কিছু দারুণ উদাহরণ দেখি। দেখলে বেশ অবাক হতে হয় যে এই শব্দগুলো আমরা প্রায় সারাদিনই ব্যবহার করে চলেছি। যেমন ধরুন দল, শ্রেণী বা পরিবার, এই শব্দগুলো। কিংবা ভাবুন তো সেনাবাহিনী বা সভার কথা। এমনকি পশু পাখি বা জিনিসের ক্ষেত্রেও, যেমন পাখির ঝাঁক বা চাবির গোছা। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা শব্দই কিন্তু একবচন, কিন্তু এগুলো দিয়ে সবসময় অনেককে নিয়ে তৈরি একটা গোটা সমষ্টিকেই বোঝানো হচ্ছে। শব্দগুলো তো চেনা হলো, কিন্তু বাক্যে ব্যবহার করলে এদের আসল চেহারাটা আরও ভালোভাবে বোঝা যায়। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরও পরিষ্কার করে ফেলি। ধরুন একটা খুব সাধারণ বাক্য, আমাদের দল খেলায় জিতেছে। এখানে দল শব্দটার দিকে একটু তাকান। এই শব্দটা দিয়ে কি কোনো একজন খেলোয়াড়কে বোঝানো হচ্ছে? না, বরং দলের সব খেলোয়াড়কে একসাথে একটা ইউনিট হিসেবে বোঝানো হচ্ছে। সমষ্টিবাচক বিশেষ্যের আসল মজাটা কিন্তু ঠিক এইখানে। এতক্ষণ আমরা যা যা জানলাম, তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবার আমরা দেখব। সমষ্টিবাচক বিশেষ্যের এমন একটা অদ্ভুত দিক আছে যা একে ব্যাকরণের অন্য সব বিশেষ্য থেকে একদম আলাদা করে তোলে। চলুন সেই রহস্যটা কি সেটা জেনে নেওয়া যাক। এর সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল এর দ্বৈত চরিত্র। মানে এই শব্দগুলো যেন দুটো মুখোশ পরে থাকে। বাইরে থেকে দেখতে একরকম, কিন্তু এর ভেতরের মানেটা আবার অন্যরকম। এইখানেই সেই দ্বৈত চরিত্রের রহস্যটা লুকিয়ে আছে। দেখুন শব্দটার গঠন বা রূপটা কি। দল, পরিবার এগুলো সবই একবচন, কিন্তু এর ভেতরের অর্থটা কি সেটা কিন্তু সব সময়ই বহুবচন। কারণ একটা দল বা একটা পরিবার তো আর একজনকে নিয়ে হয় না, অনেক সদস্যকে নিয়েই তৈরি হয়। সুতরাং মূল কথাটা হলো, শব্দটার রূপে এক, কিন্তু তার ভেতরের সত্তাটা অনেক। অর্থাৎ একটা শব্দ হয়েও এর ধারণাটা সবসময় বহু বচনের। এটাই সমষ্টিবাচক বিশেষ্যের সবচেয়ে বড় এবং মূল বৈশিষ্ট্য। বেশ, তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের রোজকার কথাবার্তায় এমন আর কি সমষ্টিবাচক বিশেষ্য লুকিয়ে আছে যা আমরা হয়তো রোজই ব্যবহার করি, কিন্তু কখনো এভাবে খেয়াল করে দেখিনি? যেমন ধরুন জনতা বা কমিটি। একটু ভেবে দেখবেন, ভাষাকে যেন নতুন করে আবিষ্কার করতে পারছেন।